পঞ্চমের সাথে কার কানেকশন থাকলে মানে পূর্বজন্মে আমি কাজের জায়গায় অন্য কাউকে আমি জেলে পাঠিয়েছিলাম, তাই এবারে আমাকে হয়তো জেলে যেতে হবে। দশম, আপনার তো কাজের জায়গা থেকে জেল। আমি পুরো র্যাপিড দশম, ফায়ার দ্বাদশ, করছি। দ্বাদশের সাথে কানেকশন দেখুন, দশমের সাথে দ্বাদশ কানেকশন করুন। আচ্ছা, মানে আমার দশমপতি যদি দ্বাদশে গিয়ে বসে থাকে নাকি? হ্যাঁ, দশমপতি দ্বাদশে গেল, এবং এইখানে মজার খেলাটা আর ওইটা, যিনি লগ্নপতি তিনিই দশমপতি। আপনি মানুষ, আপনি কর্ম, আপনি আপনার কর্মের দ্বারা জেলে গিয়ে বসুন। ধরুন কোনো মানুষ, তিনি তাহলে যে ফলটা পেলেন, আপনি কি বলছেন যে এই প্রকৃতির বা ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে যে কর্মের নিয়ম বা ফল পাওয়া বা ফল প্রদানের যে নিয়ম, তাহলে সেটা কি ভুল? তাহলে কিন্তু কর্মক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই জন্ম নারী আর কর্মনারীর ক্ষেত্র যদি পাপগ্রস্ত, পাপ দুষ্ট হয়, তাইলে তুমি চিহ্নিত করতে পারবে কীরকম না, তোমার যে বিপরীত জায়গায় যে মানুষগুলি বসে আছে, তার মধ্যে ব্রাহ্মণ জাতির কে, ক্ষত্রিয় জাতির কে, বৈশ্য জাতির কে, মানে চরিত্র দেখে, কোনো পৈতে দেখের কথা বলছি না, সেখান থেকে তোমাকে উপলব্ধি করার জায়গা আসবে, এই লোকটি আমার শত্রু। বোঝাতে পারলাম? এবারে আরও সহজে বলে দিতে পারি, তুমি যদি কোনোভাবে জেনে নিতে পারো, কোনোভাবে তোমার কুণ্ডলিটা আগে বিচার করালে কোনোভাবে জেনে নিতে পারো যে তোমার নক্ষত্রটা ভাই কি। দেহার আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। নর্মদাষ্টকমের শেষের যে পংক্তি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না যন্তি দুর্গতিম কদা সুলভ্য দেহ দুর্লভম মহেশ ধাম গৌরবম পুনর্ভবা নরানা বে বিলোকয়ন্তি রৌরবম ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছে। আজকের এই এপিসোড আপনার সারা জীবনের জন্য। আজকের এই এপিসোড আপনি যে মুহূর্তেই দেখছেন, সেই মুহূর্তেই আজকের এই এপিসোডের সাথে আপনার জন্মছকে কর্মের জায়গা, ব্যবসার জায়গার যে ষড়যন্ত্র, যে ম্যানিপুলেশন আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার মান সম্মান হানি করার জন্য, আপনাকে অপবাদ দেওয়ার জন্য যে গোপন ষড়যন্ত্র চলছে বা মুখের সামনেই ষড়যন্ত্র চলছে, কেন চলছে, আপনার জন্মছকে কোথায় উল্লেখ আছে, আপনি আগেভাগে জেনে যান এবং নিজেকে প্রোটেক্ট করুন। আজকের সময় দাঁড়িয়ে কর্ম হারালে কর্ম পাওয়া, মান সম্মানের সাথে কর্ম করা এবং নিজেকে দাঁড় করানো এ সত্যি কঠিন ব্যাপার। আজকের এই এপিসোড মনোযোগ দিয়ে দেখুন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, আমার প্রথম প্রশ্ন গোবিন্দদা তোমার কাছে, এনারা কর্মের ক্ষেত্রে যে কোনো কর্মজগতে উনি নিষ্কাম কর্ম করুন কিংবা সকাম কর্ম করুন, মানে সেই কর্ম থেকে উনি রোজগার করুন বা উনি সেবা কর্ম করছেন যেখান থেকে ওনার পাওয়ার কিছু নেই, এই দুটো ক্ষেত্রেই এনার রাশি লগ্নের জাতক জাতিকারা, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা ঠিক কী অবদান রাখে, তাদের কি মেন্টালিটি থাকে, এনারা কেমন? প্রথমেই বলে রাখি, দেখুন, লগ্নাধিপতি হচ্ছেন বৃহস্পতি, আবার কর্মাধিপতিও তিনি নিজেই বৃহস্পতি। এবারে বলুন, বৃহস্পতির মতো ব্যক্তিত্ব, তার তো এর যে ব্যক্তিত্ব, এটা কোনো ব্যক্তির ছক আমি ধরি, বৃহস্পতির মতো যার গুণাবলী থাকবে, যার ব্যক্তিত্ব থাকবে, তার বিকাশ প্রকাশ ভাব থাকবে, তিনি কোনো সময় খারাপ কর্ম করতে পারেন না, খারাপ হতে পারেন না। প্রথম প্রশ্ন, তাহলে তিনি খারাপ নন, খারাপ করা হচ্ছে, তার প্রতি একটা খারাপ বা বিরূপ আচরণ করা হচ্ছে। আমার কথাটা আপনাকে পরিষ্কার বোঝাতে পারলাম? আমি বুঝতে পারলাম, কিন্তু এক্ষেত্রে আমার প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। ধরুন কোনো মানুষ, তিনি তাহলে যে ফলটা পেলেন, আপনি কি বলছেন যে
এই প্রকৃতির বা ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে যে কর্মের নিয়ম বা ফল পাওয়া বা ফল প্রদানের যে নিয়ম, তাহলে সেটা কি ভুল? একটা সিস্টেম কি জানেন, হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলী কি ঘটবে, আপনি ভালো বর্তমান, আপনার জন্মকুণ্ডলীতে লেখা আছে কি ঘটবে আপনার জীবনে। আমরা যেহেতু কর্ম নিয়ে আলোচনা করছি, তাই ঘটবে, তাই ঘটবে, যে কোনো ভাব দিয়ে আসুক সেটাই ঘটবে। দেখুন, এর আগে বহু এপিসোডে আমাদের যারা দর্শক আপনাদের কাছে আমরা এটা বলেছি, আপনি আপনার জন্মছকের সাথে মিলিয়ে নেবেন যাদের কাছে আছে। ধরুন আপনার জন্মছকে, আমি কর্মের জায়গাটা বাদ রেখে আপনাকে বোঝাচ্ছি, আপনার 5th হাউসে, যেটা হচ্ছে আপনার চন্দ্রের জায়গা অ্যাকচুয়ালি, মানে ওর অধিপতি হচ্ছে চন্দ্র, কর্কট রাশির জায়গা। ধরুন ওখানে 5th হাউসে ওই জায়গাটায় যদি কোনো অশুভ গ্রহ থাকে আপনার জন্মছকে, আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু সব অশুভ প্রেমগুলোই আপনাকে যেন আকর্ষণ করছে। এবং আপনার প্রেমের ক্ষেত্রে আপনার 5th হাউসের যে মানে প্রতিনিধি আর কি, সেই প্রতিনিধির সে যেন আপনার পরিবারে, আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার শহরে মানুষ রূপে যেন ঘোরাফেরা করছে, সেই কিন্তু আপনার প্রেমে ব্যাঘাত ঘটাচ্ছে, সেই কিন্তু আপনার প্রেমে ব্যাগড়া ঘটাচ্ছে। ঠিক তেমনিভাবে কর্মক্ষেত্রেও কিন্তু আপনার এই 10ম ঘরে, আপনার 7ম জায়গায়, আপনার 6ষ্ঠের জায়গায় যেখানে যার বসার কথা শুভত্ব নিয়ে, তিনি যদি অশুভত্ব নিয়ে বসেন বা কম ডিগ্রিতে বসেন, এই জায়গাগুলোতেও কিন্তু মানুষরূপী কেউ কেউ আপনার জীবনে থাকবেই থাকবে, এবং তার দ্বারা আপনি কিন্তু বিড়ম্বনায় পড়বেন, ষড়যন্ত্রের শিকার আপনাকে হতেই হবে। এ আপনি মিলিয়ে দেখবেন আপনার সাথে। আমি শাস্ত্রের জায়গা থেকে একটু জানতে চাইব, কেননা আমি অল্প জানি, তোমার 22 বছরের অভিজ্ঞতা, আমি যে কথাটা ওনাদেরকে বললাম, তোমার শাস্ত্র কি বলছে, এবং কেন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা তারা কর্মের জায়গায় বৃহস্পতির গুণাবলী নিয়ে থাকা সত্ত্বেও, দেবগুরুর মতো গুণাবলী থাকা সত্ত্বেও তাদের জীবনে এই বিড়ম্বনা কেন? এটা প্রমাণ বলি, অসংখ্য প্রমাণ আছে, এত তো আলোচনা করা সম্ভব হবে না। আপাতত একটা প্রমাণ দিয়ে শুরু করি, দিলে বুঝতে পারবে, পরপর পরপর আলোচনায় আমরা ঢুকে যাব। লগ্নে সে শত্রু রাশিস্থে তদিসে লগ্নমাশ্রিতে মন্দ মান্দগু সংযুক্তে শত্রু পীড়াং বিনির্দিশেত। একটু সরলভাবে চাই। লগ্নপতি ষষ্ঠস্থ হয়ে, লগ্নপতিকে বৃহস্পতি ষষ্ঠস্থ হয়ে মানে কোন জায়গায় গেল, রবির ঘরে চলে গেল, রবির জায়গায় হয়ে শনি রাহু বা ওই জাতীয় পাপগ্রহ যুক্ত হলে শত্রু পীড়া বৃদ্ধি করে। অবশ্যই তার সাথে দশম, মানে নিজেই তো দশম, নিজেই তো লগ্নপতি না, বোঝা গেল, বৃহস্পতি। সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে দেখা যাবে ষড়যন্ত্রের শিকার হবে, শত্রুতার শিকার হবে। দেখো, ষড়যন্ত্র বলে কোনো শব্দ নেই, শত্রুরাই ষড়যন্ত্রটা করে, কথাটা বোঝা গেল। শত্রু যেটা করে সেটাই ষড়যন্ত্র, ক্ষতির জন্য সেটা ঘটবে। মানে এই 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 যে শাস্ত্রের জায়গা থেকে তুমি যেটা বলছো, আচ্ছা আপনারা যাদের কাছে জন্মছক আছে, কম্বিনেশন মিলছে, আপনারা কমেন্ট করবেন। আমার একটা প্রশ্ন আছে, ধরো আমার 10ম জায়গায় বৃহস্পতি নেই, তিনি বসে গেছেন 6ষ্ঠ ঘরে, বা 6ষ্ঠ ঘরে শনি বসেছে, আমার 10ম জায়গায় বৃহস্পতি বসে আছে, ঠিক? তাহলে এখানে কর্মাধিপতি তিনি তার নিজের জায়গায় আছেন, 6ষ্ঠ ঘরে ওখানে শনি বসে আছেন। এখন 6ষ্ঠ ঘর তো রোগ রিপু ঋণের জায়গা, তার সাথে কর্মের কম্বিনেশন কি দেখতে না, পাচ্ছি আপনি আমি? ভুল বললেন, এখানে শত্রু দুরকম। মাইক্রোফোনটা কাছে। শত্রু দুরকম, একটা হচ্ছে জেনারেল শত্রু, একটা আমরা আলোচনা করছি কর্মক্ষেত্রে শত্রুতা। কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা হতে হলে আপনাকে দশমপতিকে অবশ্যই এখানে ষষ্ঠে অবস্থানে আসতে হবে, বা ষষ্ঠের কানেকশানে আসতেই হবে। কেন? না হলে তো কর্মচ্যুতিটা ঘটবে না, বা কর্মে ষড়যন্ত্র হবে না। মানে ধরুন রোগ রিপু ঋণ, হ্যাঁ, এক্ষেত্রে মানে এই যে ঋণের জায়গা বা রিপুর জায়গা বা রোগের জায়গা, এটা যেহেতু কারক, আপনি সেই জায়গা থেকে কি এটা ইন্ডিকেশন করছেন, মানে ওই সেই আপনার যে মানে উনি যেহেতু কর্ম থেকে
চ্যুত হচ্ছেন বা কর্মের ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, এদিকে পরিবার প্রতিপালন করতে গিয়ে ঋণে জড়াচ্ছেন। তো তাই ঋণটা আসলে কিন্তু উপার্জনের সাথে যেহেতু যুক্ত, একটা কম্বিনেশন আছে, তাই কি ষষ্ঠ ঘরটাকে দেখা হচ্ছে। আমি প্রথমে বলি কর্মে রোগ। আচ্ছা, কর্মের রোগ। কর্মে রোগ, আচ্ছা। কর্মে ঋণ। আহ, কথাটা অন্য জায়গা দিয়ে ঢুকুন। কর্মের ঋণ। কর্মে ঋণ ওকে। মানে কর্মে ঋণাত্মক ঘটবে। হুম। বোঝা গেল? কর্মে রোগগ্রস্ত হবে, মানে কর্মে রোগগ্রস্ত মানে কি? কর্ম তো কোনো ফিগার নয়, একটা মানে না দেখতে ক্ষয়, পাওয়া ক্ষয়। একটা ক্ষয়। ক্ষয়। ক্ষয়, কর্মের ক্ষয় ঘটবে, ক্ষয় একটা রোগ। হুম। আচ্ছা, কর্মে ঋণ মানে কি? ঋণাত্মক জায়গায় যাবে। এখানে এখানে টাকা একদম। পয়সার ব্যাপারটা বলছি না, হুম। ঋণাত্মক জায়গায় যাবে। আর শত্রু, কর্মের শত্রু। হুম। তাহলে তিনটেই কিন্তু এখানে পর্যবেসিত হচ্ছে, তিনটেই ঘুরে ফিরে কিন্তু সেই কর্মের উপরই ধাক্কা। হুম। বোঝা গেল? হুম। তিনটেই হচ্ছে কর্মের উপর সেই প্রভাব বা ধাক্কা, যা বলতে পারো। সেখান থেকে কি হবে? এটা তো কেউ নেই কেউ সংগঠিত করছে। তুমি বলছিলে, জানো, তোমার একটা দারুণ আজকে লাগলো কথা, যেটা তুমি জেনে বলো বা না জেনে বলো। আমি একটা লগ্নের অধিপতি, তো হুম। আমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই তো আছে, প্রত্যেকটি কিন্তু মানুষ আছে। হ্যাঁ, মজার খেলা, মানুষ আছে তো। প্রত্যেকটি মানুষ যে যাকে রিপ্রেজেন্ট করে। আছে। হ্যাঁ, এবারে যে যাকে রিপ্রেজেন্ট করে তারাই হচ্ছে সেই ধরনের মানুষ। সেখানে তোমার শত্রু তো আছে, তোমার গুরুও তো আছে। তোমার গুরুকে বৃহস্পতি, তোমার শত্রুকে তুমি যে লগ্ন তার ষষ্ঠাধিপতি, হুম। সে তার সেইটা যে বহন করে চলছে সেই তোমার শত্রু। এখানে আরো একটা মজার খেলা আছে, জানো, এই আলোচনায় ঢুকতে গেলে না পারবো না, গভীর আলোচনা। তোমার শত্রু কে? আমরা তো আজ লোকের জন্মকুণ্ডলী ধরে আলোচনা করব না। না, আমরা মিন রাশি, মিন লগ্নের যে জাতক জাতিকা, এনাদের জীবনের শত্রুকে। মজার খেলা এটা। আমি এটাই বললাম যে আমি তো আর লোকের কুণ্ডলী টেনে এনে দেখাতে পারবো না এদের শত্রু কে হয়। শোনো, উনি যে জন্ম নক্ষত্র, ওনার যে জন্ম নক্ষত্র তার একটা জাতি আছে। হুম। জন্ম নক্ষত্রটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আরও কিছু উপভাগ আছে, যেরকম উগ্র স্বভাব জাতি, চণ্ড স্বভাব জাতি, এরকম অন্তজ জাতি, এরকম তার আছে ভাগ। হ্যাঁ, এবারে সন্নাড়ি চক্রে কর্মনারী বলে একটা জায়গা আছে। হুম। সেই কর্মনারী আর যদি তোমার জন্মনারী দুটো ভালো হয়, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই জন্মনারী আর কর্মনারীর ক্ষেত্র যদি পাপগ্রস্ত, পাপ দুষ্ট হয়, তাইলে তুমি চিহ্নিত করতে পারবে কীরকম না, তোমার যে বিপরীত জায়গায় যে মানুষগুলি বসে আছে তার মধ্যে ব্রাহ্মণ জাতির কে, ক্ষত্রিয় জাতির কে, বৈশ্য জাতির কে, মানে চরিত্র দেখে, কোনো পৈতে দেখের কথা বলছি না, সেখান থেকে তোমাকে উপলব্ধি করার জায়গা আসবে এই লোকটি আমার শত্রু। বোঝাতে পারলাম? এবারে আরও সহজে বলে দিতে পারি, তুমি যদি কোনোভাবে জেনে নিতে পারো, কোনোভাবে তোমার কুণ্ডলিটা আগে বিচার করালে কোনোভাবে জেনে নিতে পারো যে তোমার নক্ষত্রটা ভাই কী, তাইলে দেখবে ব্রাহ্মণের হচ্ছে কৃত্তিকা, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, ব্রাহ্মণ শ্রেণীতে আসছে। আমি যদি দেখি উনি শূদ্র শ্রেণীর লোক, আমি এটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ। তাইলে তার এন্ট্রি একটা খুঁজবে। সেই জায়গায় দেখা যাবে ওই নক্ষত্রজাত জন্ম যদি তিনজন থাকেন তার মধ্যে যে কেউ একজন ওনার শত্রু। না, মানে এইটা অনেক জটিল আলোচনা জটিল হচ্ছে। জায়গায় বললাম তো। না, জটিল তুমি অন্য দিক থেকে, আমি ওনাদের বোঝার ক্ষেত্রে হচ্ছে, আমারও আমি বুঝতে পারছি, কিন্তু যারা দেখছেন তাদের বোঝার ক্ষেত্রে হচ্ছে, মানে ধরুন আমার তো বাড়ির সবাইকার জন্মছক বিচার করতে জ্যোতিষীর কাছে ছুটতে পারবো না, না, না। সম্ভব না, ঠিক? আমার পাড়া প্রতিবেশীতে কে কাঠিবাজি করে তার জন্মছক আমি থোড়ি না সেটাই বললাম তো। দেখাতে যাব। আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার নিজের জন্মছকটা দেখাতে পারি। আমি আমার নিজের জন্মছক দেখে, মানে জ্যোতিষীর পরামর্শ নিয়ে আমি নিজে জেনে নিতে পারি যে ভাই আমার জন্মছকে এই এই জায়গায় আমার কাঠিবাজির লোক এই এই ধরনের আছে, এ আমাকে ভাই বিপদগ্রস্ত করবে আমার কর্মের জায়গায়, আমার ব্যবসার জায়গায়, আমার উপার্জনের জায়গায়। আমি যদি নিষ্কাম কর্মও করি তবু আমার শত্রু আসবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন বহু মানুষ, তারা কিন্তু ধরুন যারা পোষ্যরা আছে রাস্তায়, মানে ধরুন কুকুরদের, বিড়ালদের তারা খাবার দেয়। আবার অনেকেই আছেন যারা ধরুন পথে যারা মানুষজন শুয়ে থাকেন আর কি, যাদের ঘর বাড়ি নেই, তাদেরকে খাবার খাওয়ান। আবার অনেকেই আছেন, মানে ধরুন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, সে
পথচারী মানুষজনকে জল বিতরণ করছে। এখন ফুটপাতে যে জায়গাটায় জল বিতরণের ক্যাম্প তৈরি করেছে বা একটা ছোট্ট কিছু জলের ড্রাম নিয়ে এসে জল বিতরণ করছে, সেখানে এসেও কেউ না কেউ তাকে বাধা প্রদান করছে। তো সেও তো কর্মে বাধা, হ্যাঁ। সে তো নিষ্কাম কর্মে বাধা, অবশ্যই করবে। নিষ্কাম কর্মে বাধা না। আবার আমি আরেকটা জায়গা থেকে তোমার কাছে জানতে চাইবো, ধরো একটা বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় কোনো একটা কাজের জায়গায় আজকে যারা দেখছেন জাতক জাতিকা তিনি যুক্ত ছিলেন, সেখানে একসাথে 100 জনকে বাদ দেওয়া হলো, সেখানে উনিও বাদ পড়লেন, উনি কোনো পাকা ধানে কারোর মই দেননি ওই কোম্পানির বা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের। 100 জনের সাথে ওনাকে বের করে দেওয়া হলো নমস্কার জানিয়ে। কেন ওনার জীবনে এটা ঘটলো, এর প্রশ্নের উত্তর আমি চাইছি। হ্যাঁ, মজার খেলা এইখানে আছে। একটা ব্যষ্টি, একটা সমষ্টি ঘটনা। সমষ্টির কাছে ব্যষ্টির কিন্তু কোনো মূল্য নেই। ব্যষ্টি মানে ব্যক্তি বিশেষ, মানে না, একটা একা। বৃহত্তর অংশ, একটা ক্ষুদ্রতর অংশ। হ্যাঁ তুমি সেই বৃহত্তরের অংশ মাত্র। হ্যাঁ, কথা বলি, মানে সমষ্টির আমি একটা অংশ। হ্যাঁ ঠিক। এবারে সেই সমষ্টির একটি অংশ তুমি, যখন সমষ্টি চলে যাবে তুমি চলে যেতে বাধ্য। এই সমষ্টিটা যাবে কেন? যাবে কেন, এটাই তো প্রশ্ন। এবারে আমি একটা উদাহরণ দিলে বুঝতে ভালো লাগবে। ধরো কালপুরুষ চক্র। হ্যাঁ, মীন রাশি মীন লগ্নের জায়গা থেকেই তুমি আমাকে উদাহরণ দাও। কালপুরুষ চক্রের, হ্যাঁ, কালপুরুষ চক্র আমি মীন রাশি ধরবো না, কালপুরুষ চক্র যা আছে তাই। না, আমাকে মীন রাশি মীন লগ্নের সাপেক্ষে বলি ভাই, আগে বলি, দিলে বুঝতে পারো। কারণ তুমি তো মীন রাশি নিয়ে বলছো না, যতজনের চাকরি চলে গেছে 500 জন, সবাই কি মীন রাশি? আচ্ছা বেশ, এবার ক্লিয়ার কথাটা হয়েছে। বোঝো আমি কেন বলতে চাইছি। সবাই তো মীন রাশি নয়। এবার ক্লিয়ার হয়েছে, চলো। কালপুরুষ চক্রের কর্মস্থল কোনটা? কালপুরুষ চক্রের কর্মস্থল, হ্যাঁ, দশম ঘর। দশম ঘর, দশম ঘর কালপুরুষ চক্রের দশম ঘর, যেটা একাদশ লেখা আছে ওটা। এটা হচ্ছে ওটা লেখা আছে, ওটা দশম হবে। দশম। অধিপতি কি? শনি। শনি। শনি যখন দুস্থানে চলে যাবেন, এটা একদম নোট করে রাখুন। শনি যখন দুস্থানে চলে যাবেন, কর্মচ্যুতি দেশে বিদেশে বাড়বেই। আমি রক্ষা পাবো কি করে? আপনাকে জন্মকুণ্ডলী ধরে বিচার করাতে হবে। তবে এই ক্ষেত্রে কোনো বাঁচাবার রাস্তা নেই একদম। এবারে বরং নতুন করে প্রাপ্তির ক্ষেত্রে দেখুন, যখন সমষ্টি চলে যাবে তো ওই জায়গায় আপনি থাকবেন না, আপনাকে চলে যেতে হবে। কোম্পানি লক আউট, আপনি কোথায় বাইরে গিয়ে কি করবেন? সেখানে গিয়ে কি করবেন? কথাটা বুঝুন। আচ্ছা, তার জন্য নতুন ব্যবস্থা। কারণ কালপুরুষ চক্রে যখন ধ্বংস আসবে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কোনো কাজের নয়। না, আপনি বলছেন যে আমি যদি প্রোটেকশন নিয়ে রাখি, হ্যাঁ, আমি যদি রেমেডি নিয়ে রাখি, হ্যাঁ, তাহলে ওই কোম্পানি বন্ধ হয়ে গেল বা সেখানে 100 জনের তালিকায় আমার নাম ঢুকে গেল, ঠিক কথা। কিন্তু পরবর্তী যে কর্ম পেতে বাকি 99 জনের ঝামেলা হলেও আমি যেহেতু রেমেডি নিয়ে আছি, আমার এক্ষেত্রে ঝামেলায় পড়তে হবে না, এটা বোধহয় বলার চেষ্টা করছেন কি? আমি বলছি এই যে ধ্বংস হলো, একটা লক আউট হয়ে যাবে কোনো একটা কোম্পানি, ও জানে না, জাতক জানার দরকার নেই। দেখা গেল ও কাজ করছে, 1000 জন কাজ করছে, ঠিক লক আউট হওয়ার আগে 6 মাস আগে সে একটা ভালো জায়গায় আরও একটা অন্য সুযোগ পেয়ে গেল, সেখানে নিজে বাই বলে ওখানে জয়েন করে গেল। দেখা গেল 2 মাস পরেই কোম্পানিটা বন্ধ হয়ে গেল। না, পেয়ে গেল মানে এটা তো ম্যাজিক নয়, মানে এটা কি করে জন্মছকে আছে গ্রহাবস্থান? এবার আমাকে মীন রাশির জায়গা থেকে বোঝাও। ওটা মীন রাশি, ওনার জন্মকুণ্ডলী দেখতে হবে। মীন রাশি আমরা তো একটা গতানুগতিক ভাবনা কালপুরুষ জায়গা থেকে বোঝাও যে কি কম্বিনেশন হলে পরে। হ্যাঁ, হ্যাঁ, আমার প্রশ্নটা শোনো হ্যাঁ, দাদা, হ্যাঁ, ভাইটাল জায়গা এটা, আমি একদম, ছাড়বো না কিন্তু হ্যাঁ। এপিসোডে। কালপুরুষ জায়গা থেকে তুমি আমাকে অন্তত বোঝাও যে যেখানে ধরো সামনে বিপদ, আমাকে ঈশ্বর বা আমাকে আমার জন্মকুণ্ডলী তিনি আমাকে 6 মাস আগে বা 2 মাস আগে বা 2 মাস পরেও, কাজ চলে যাওয়ার 2 মাস পরেও আমি আরেকটা জায়গায় সমপরিমাণ বেতনের কাজ পেয়ে গেলাম, হ্যাঁ। বা আরেকটি বিজনেস আমি দাঁড় করিয়ে নিতে পারলাম, ঠিক আছে? তো এটার জন্য কোন কম্বিনেশনের দরকার হয় জন্মছকে? ষষ্ঠ পতি দশমপতি যদি লগ্নে যায়, লগ্নের সাথে যুক্ত হয়, ষষ্ঠপতি দশমপতি যদি লগ্নে যায়, হ্যাঁ, লগ্নের সাথে যদি যুক্ত হয়ে যায়, এবং লগ্নপতি এবং রবি, ভাষাটা মাথায় রাখুন, রবি, হ্যাঁ রবি, যদি স্ট্রং থাকে, হ্যাঁ ও কাজ যাবার 8 দিনের মধ্যে কাজ পাবে।
তার মানে এক্ষেত্রে আমি মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের ষষ্ঠপতি এবং দশমপতি, হ্যাঁ, মানে রবি এবং বৃহস্পতি যদি তিনি স্বয়ং লগ্নে বসে থাকেন, লগ্নে বসে গেল, তাহলে কাজ থেকে উনি সমষ্টির জায়গা থেকে আপনি ভাই বেরিয়ে গেলেও, আপনার উপর প্রকোপ এলেও আপনার কিছু বিগড়ে যাবে না। হয় আগে আপনি পেয়ে যাবেন একটা অপরচুনিটি, নয় আপনি পরে অপরচুনিটি পেয়ে যাচ্ছেন, তাই তো? একদম। আর এই রবিটাকে স্ট্রং হতে হবে। রবিটাকে কেন স্ট্রং বললাম বলুন তো? রবি ষষ্ঠপতি, ঠিক আছে, ষষ্ঠপতি কাজ দেয় দাদা, হুম তাইলে তাকে স্ট্রং হতে হবে, দিলে তো সে কাজটা পাবে। হুম হ্যাঁ, এটা পেতে হবে। আর সাথে আর একটা জিনিস আমরা সবসময় দেখি, ওনার ভাগ্যস্থলটা কীরকম। মানে নবমপতির জায়গা। নবমটাকে আমাদের দেখতে হবে, নবমপতি। তারপরে অন্যান্য দিক যদি দেখতে চান, যে কাজ করছি দাদা, কাজে কোনো সাফল্য নেই, হুম হুম অনেক আছে, সেখানে আমাদের পঞ্চমের কানেকশন দেখতে হয়। আপনি যেটা চাইবেন, এটা একটা হোটেল, হুম আপনি যেটা চাইবেন, আমি কাজ একটা চাই, আমরা একটা কাজের কম্বিনেশন খুঁজলাম, হুম কাজটা একটু বেতন বৃদ্ধি হচ্ছে না, তাহলে বেতন মানে উপার্জনের জায়গায় যাব, হুম তাহলে সেখানকার কম্বিনেশন খুঁজবো। খুঁজে ধরুন কি দেখলেন, কি বলবেন? সেটা আমরা দেখবো বৃহস্পতি, সরি, হ্যাঁ, এখানে আমরা মীন রাশি সাপেক্ষে দেখবো শনি কীরকম আছে, একাদশপতি, হুম তার কম্বিনেশনটা দেখবো, সেটাও গেল, তাহলে বেতনটা বাড়লো। একটু সাফল্য চাই, মানে কি প্রমোশন, আমি যে গ্রেডে আছি বেতনটা হয়তো বাড়লো, বাট গ্রেডটা বাড়লো না, চেয়ারটা চেঞ্জ হচ্ছে না, তাহলে সাফল্যের জায়গায় যেতে হবে। আচ্ছা, জেনারেল একটা তোমাকে প্রশ্ন করি, বাকি সবাই জানতে পারবে। একটা জাতক জাতিকার জন্মছকে মোটামুটি একটা কাজের, মানে উপার্জনের জায়গা থেকেই আমি বলছি, সকাম কর্মের কথাই বলছি, একটা কাজের উল্লেখ থাকে নাকি একাধিক থাকে? তোমার এই 22 বছর 23 বছরের অভিজ্ঞতা কি দেখছো তুমি? একটা কাজের কোনো উল্লেখ থাকে না, একটা ধরনের উল্লেখ থাকে। কিরকম একটু বোঝাও তো। ধরো এই জায়গায় বৃহস্পতি, বৃহস্পতি কি করেন? হুম গুরুগিরি, শিক্ষকতা, শিক্ষকতাও তো গুরু। হুম আবার কেউ গুরুগিরি করছেন, হুম আবার কোনো একজন তিনি অন্য 10 জনকে শেখাচ্ছেন, সেটা হয়তো দেখা যাবে কোনো পুঁথিগত বিদ্যা নয়, টেকনিক্যাল ক্ষেত্র হতে পারে, আমি একটা উদাহরণ মানে দিচ্ছি। তিনি সুপারভাইজার। না, তিনি শেখাচ্ছেন দায়িত্বে, এইরকম করো এইরকম করো, Trainer। হ্যাঁ, 10 জন দেখে শিখছে, হুম এই ধরনের কাজ করবে যে জায়গায় যাক। তার অন্যান্য কম্বিনেশন আরও বলবে কি কাজে, কিন্তু তার যেই জায়গায় যাক তার কাজটা হচ্ছে কি প্রশিক্ষণ দেওয়ার কাজটা বেশি করবে, গুরু গুরু যেটা করে বেশ। এই ধরনের কাজটা সে বেশি করবে। চলো, জন্মছকে এটাও কি দেখা যায় যে ধরো আমি আজ নইলে কান্নাকাটি করছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমার চাকরি চলে যাচ্ছে, আমি জেলখানায় বসে আছি কিছু না করে অপবাদ পেয়ে, এমন সত্যি সত্যি কি এমন কম্বিনেশন থাকে জন্মছকে যে যেখানে ধরো আমি এই জীবনে অনেস্টলি কিচ্ছু করিনি আমি, কিন্তু আমাকে মিথ্যা বদনাম দিয়ে জেল খাটিয়ে আমার চাকরির 12টা বাজিয়ে আমাকে ঘরে বসিয়ে দেওয়া হলো? হ্যাঁ, কেন আসে এই এই মানে এটা এটা কেন দেয় জন্মছকে? মানে জাতক জাতিকা এটা কেন পেয়েছে ভাই? তাকে কি উপলব্ধি দিচ্ছে? দেখুন এইগুলা গেলে আবার বিতর্কের জায়গায় যেতে হয়, বিতর্ক তার তো কোনো আসুক। প্রমাণ পাবো না। আর না, আমরা বিতর্ক সবাই করছি। পূর্বজন্মে আপনি এমন কিছু কাজ করেছেন, ঈশ্বর তোমাকে নির্দেশ বা ইঙ্গিত দিয়েছে যে তুমি এরকম করেছো ছো। ছোটা আমার এখানে কোন জায়গা থেকে পূর্বজন্ম দেখা হয়? আমি পঞ্চম থেকে দেখবো, আচ্ছা, আবার পঞ্চম থেকে দেখব। নবম থেকে দেখবো ভবিষ্যৎ। পঞ্চমের সাথে কার কানেকশন থাকলে, মানে পূর্বজন্মে আমি কাজের জায়গায় অন্য কাউকে আমি জেলে পাঠিয়েছিলাম, তাই এবারে আমাকে হয়তো জেলে যেতে হবে। দশম, আপনার তো কাজের জায়গা থেকে জেল। আমি পুরো rapid দশম, fire দ্বাদশ, করছি। দ্বাদশের সাথে কানেকশন দেখুন, দশমের সাথে দ্বাদশ কানেকশন করুন। আচ্ছা, মানে আমার দশমপতি যদি দ্বাদশে গিয়ে বসে থাকে নাকি? হ্যাঁ, দশমপতি দ্বাদশে গেল, এবং এইখানে মজার খেলাটা আর ওইটা, যিনি লগ্নপতি তিনিই দশমপতি, আপনি মানুষ, আপনি কর্ম, আপনি আপনার কর্মের দ্বারা জেলে গিয়ে বসবেন। আচ্ছা। আপনি আপনার কর্মের জন্য জেলে গিয়ে বসবেন, আপনি আবার অন্যের কর্মের দায় নিয়েও জেলে গিয়ে বসতে পারেন, তো এরকম তো ঘটনাটা আছে। আপনি হেড, আমাকে দিয়ে টাকা তুলিয়েছেন, হুম আমি টাকা তুলেছি, হুম প্রত্যক্ষ কার কাছ থেকে টাকা নিচ্ছি? পাবলিক থেকে আমি টাকা নিচ্ছি, আপনি কিন্তু নয়। পাবলিক আমাকে ধোলাই দিল, আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, হুম কার জন্য আমি জেলে গেলাম দাদা? আচ্ছা, এই যে জ্যোতিষী ধরো এই যে জেলে গিয়ে বসে আছে, হ্যাঁ, এগুলো বৃহত্তর আলোচনায় যাবে, এগুলো ঘেঁটে যাওয়া যাবে আলোচনা। এই জ্যোতিষী চ্যানেলে জ্যোতিষ নিয়ে আলোচনা করতে চাইবো না, নিজেরাও সমালোচনার ঊর্ধ্বে যাই কি করে, ঠিক আছে? না আমাকে নিয়ে আলোচনা করো। আচ্ছা, ধরো তুমি জ্যোতিষী, হ্যাঁ,
তুমি জ্যোতিষী, তুমি জেলে গিয়ে বসে আছো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তুমি মীন লগ্নের মীন রাশির জাতক একজন, তো তুমি জেলে কেন গেলে? তোমার জন্মছকে কি ছিল? আরে আমি অপকর্ম করেছি, আমার কর্মের জন্য তো জেলটা হয় নাকি? হ্যাঁ, মানে অন্য কেউ আমাকে সেটার জেলে- ইন্ডিকেশনটা জন্মছকে কোথায় হ্যাঁ, কোথায় ওইখানে আছে? ওইখানে পাপগ্রহ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, এখান থেকে আমার দ্বাদশে কানেকশন আছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এইখানে কিছু পাপগ্রহ দৃষ্টি বা যুক্ত বা তার নক্ষত্র আমি কিন্তু নিয়েছি, যার জন্য পাপ করছি। আমি বৃহস্পতির মতো গ্রহ হয়েও পাপ করতে বাধ্য হচ্ছি। কেন? আমার লগ্ন অধিপতি বা দশমাধিপতি দুর্বল, আর পাপগ্রহটি সবল। দ্যাটস মাই পয়েন্ট। এই কারণে এই চ্যানেলে, এই যে একটু আগে তুমি বলছিলে যে গেলে বিতর্ক হবে, বিতর্ক তো আমি চাই, আলোচনায় চাই, বিতর্ক সভা হোক, যুক্তিতর্কের লড়াই হোক। ন্যায় নীতির জায়গা থেকে কেউ যদি ঘাস খেতে পাঠিয়ে দেয় ন্যায় নীতিকে, একেবারে শুরুতে যেটা বলছিলাম যে আমি ফল পাচ্ছি, এই পৃথিবীর নিয়মই হচ্ছে যে আমি যদি কর্ম না করি ওই ফল আমি পাবো না, ওই ফল আমি পাবো না যদি আমি কর্ম না করি। তাহলে আমি ফল পাচ্ছি মানে আমি কর্ম করেছি, জেনে বুঝে বা না জেনে বুঝে করেছি। আবার অনেক সময় জেনে বুঝেটাকে না জেনে বুঝে করার জন্য ভান করতে হয়, সেখানে কিন্তু গ্রহরা কিন্তু ফল দেয়। আজকের এই এপিসোড থেকে আপনি অন্তত এইটুকু আশা করুন আমাদের কাছে, লোভ, প্রলোভন এগুলো আশা করবেন না, তাহলে যোগাযোগ করবেনই না। আপনি এটুকু আশা করুন, আপনার জন্ম ছকে নেই তো আপনার কাছে জন্মছক, আপনার জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি দিলে আমরা জন্মছক বানিয়ে দেবো এইভাবে। আপনার জন্ম ছকে গ্রহগত অবস্থানের জায়গা থেকে 12টা জায়গাতেই যে গ্রহগত অবস্থান, সেখান থেকে আপনি কেন পৃথিবীতে এসছেন, কি কর্ম করার জন্য এসছেন, কোন কর্ম ঋণের জন্য আপনি শরীরপ্রাপ্ত হয়েছেন, এবং সেই কর্মটি আপনাকে ঠিক কীভাবে করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। আর চটজলদি সফলতা পেলেও এরপরে জেলে গিয়ে মুড়ি ভাজতে হবে, আমরা এটা বলবো। একই সাথে লাড্ডুও দেব, একই সাথে নিম পাতাও দেব, যদি নিম পাতা খাওয়ার ইচ্ছা থাকে। জীবনের সত্য জানার জন্য আপনি যোগাযোগ করবেন। লাস্ট প্রশ্ন তোমার কাছে। আমার জন্মছকে নানান ধরনের, ধরো তুমি একজন জ্যোতিষী, আমি একজন জ্যোতিষী, উনি দেখালেন, আমরা দুজন দুজনের মতো করে গল্প ওনাকে শুনিয়ে দিলাম, উনি পাজলড হয়ে গেলেন। এমন ঘটনাও তো ঘটছে, হ্যাঁ, তাই না? আমি এক্ষেত্রে একটা জাস্ট তোমার কাছ থেকে সলিউশন চাইছি, যে এমন একটা রেমেডি, এমন একটা কবচ, এমন একটা রক্ষা কবচ আমার থাকুক, যেখানে আমার অরাটা ক্লিন থাকবে, আমাকে দিয়ে বাজে কর্ম কেউ করাতে পারবে না, আমার বিবেক স্ট্রং থাকবে, ঠিক, আমাকে দিয়ে কেউ বাজে কর্ম করাতে পারবে না, অথচ আমার সংসার দুধে ভাতে থাকবে। ফুটানি অবশ্যই হবে, সেটা হয়তো 3 বছর পর, 5 বছর পর, ঠিক আছে? এমন কোনো রেমেডি কি আছে? তুমি কি দিতে পারবে? আমরা কি ভাগ্যকেন্দ্রকে দিতে পারবো ওনাকে? অবশ্যই। তবে তার আগে ওনার কুণ্ডলী বিচার করব, নিখুঁতভাবে আগে বিচার করতে হবে, কারণ একটা প্রতিকার তো বলা হচ্ছে না, প্রতিকার তো হেলাফেলা জিনিস নয়। আর আমরা কোনো সময় চাই না যে আমাদের প্রতিকার মানুষের উপহাসের পাত্র হোক, এটা আমি কোনো কালে চাইব না। কারণ ওষুধটা ভালো, একটা প্যারাসিটামল ওষুধটা খুব সুন্দর, নিঃসন্দেহে তুমি বলবে আমিও বলবো, কিন্তু প্যারাসিটামল কিসের ওষুধ? জ্বরের কাজে লাগে। কিন্তু তোমার যদি আমাশা হয়েছে, তোমার পা ভেঙে গেছে, সেখানে কি প্যারাসিটামল ঘষলে না খেলে পা ভালো হয়ে যাবে? তার জন্য তার চিকিৎসা ব্যবস্থা আলাদা। তো সেরকম কবচ জিনিসটা মনে হচ্ছে খুব জেনারেল। না, ইজি নয়। বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করে দিয়ে ক্লোজিং চলে যাচ্ছি। যারা এর আগে অলরেডি নিয়েছেন তারা জানে, একটা পুরো নিয়মের পাঠ পড়ানো হয়, নিয়ম যদি ফলো করেন তাহলে পাবেন, নইলে আপনাকে দেওয়াই হবে না, কেননা আমরা নিজেরা আমাদের কর্ম খারাপ করতে চাই না। ইয়েস, এটাই বোঝাতে চাইছিলাম, এটাই হচ্ছে কথা। আগে বিচার করব, হ্যাঁ, তারপরে 365টা ভয়েসের এপিসোড আছে, অডিও বুকের এপিসোড আছে, মা নর্মদার মাহাত্ম্য কথা, আপনি ওটা শুনুন। এটা আপনার একটা রক্ষা কবচ হবে।
এটুকু আমি আমার জীবন দিয়ে বলতে পারি। কেননা তপভূমি নর্মদার প্রথম এপিসোডটা যখন আপনি শুনতে যাবেন, ওটা ভিডিওতে করেছিলাম নদীর পাড়ে বসে, কি অবস্থায় ছিলাম দেখুন, আপনি বুঝতে পারবেন যে আমার কথার মধ্যে সত্যতা কতখানি আছে। চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ, চ্যানেলের সাবস্ক্রিপশন একটু বাড়ুক, আরও অন্যান্য জ্যোতিষী তাহলে আসবে। বাদবাকি আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জীবনের সত্যটা জানুন। আয়ু থাকতে থাকতে নিজেকে কোথায় পূর্ণ করতে হবে আর কোথায় ছেড়ে দিতে হবে এটা জেনে আপনি নিজে অপারেট হতে থাকুন। নমস্কার, নর্মদে হর। নর্মাদে হর।